সুকন্যা, এখানে প্রসঙ্গত আরেকটা বিষয় জানার জন্য তোমার কাছে আসা, আমি অনেককে এটা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে এই যে আবৃত্তি করা, ধরো কারার ওই লৌহ কপাট, আমি নজরুলের কবিতা ধরলাম বা বিদ্রোহী কবিতা, এটাকে দেখি সবাই একই আঙ্গিকে বলছে। এবার সুকন্যা কি তার স্টাইলটাকে চেঞ্জ করতে পারে, বা অন্য কেউ যারা আবৃত্তি করেন বাচিক শিল্পী তারা কি চেঞ্জ করতে পারেন? মানে চেঞ্জ করলে কেমন লাগে, কোন রকম ট্রাই করেছে? আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো একটা আবৃত্তি একভাবে আমরা শুনে আসছি শুরু থেকে, আমি রবীন্দ্রসঙ্গীতের কথা বলছি না কিন্তু, কারণ ওটার যা সুর সেই সুর উপরে কারো হাত দেওয়ার ক্ষমতাই নেই, কিন্তু আবৃত্তি সুর তো আমরা নিজেরা তৈরি করেছি। হ্যাঁ, কারোর ওই লৌহ কপাট বলছি বা বিদ্রোহী বলছি। এরকম কোন ট্র্যাডিশনাল আবৃত্তি কখনো ট্রাই করেছে যে নতুন ভাবে বলিত সুকন্যা একটা নতুন ভাবে আনুক, এরকম ট্রাই করেছে কখনো? ট্রাই করেছি, মানে নিজে যখন প্র্যাকটিস করেছি হয়তো বলার চেষ্টা করেছি যে অন্যভাবে বললে কেমন হয়, কিন্তু সেটা মঞ্চে গিয়ে আমি একদমই তোমাকে সত্যিটাই বলি, মঞ্চে গিয়ে কিন্তু একদম আলাদা করে খুব একটা বলিনি। মানে জেনারেলি আমরা যেরকম ভাবে শুনে আসি বা যেভাবে আমরা দেখি যে কবিতাটাকে সেরকম ভাবেই প্রেজেন্ট করেছি। মানে হয়তো বা বলা যায়, কিন্তু আমি সেটা মঞ্চে করিনি। হয়তো বাড়িতে আমি কি করি, নিজে ধরো যখন প্র্যাকটিস করি, মানে এক্সপেরিমেন্টটা তুমি মঞ্চে করোনি? না, এক্সপেরিমেন্টটা আমি ঘরে বন্ধ করে দরজা যখন আমি নিজে প্র্যাকটিস করছি তখন হয়তো আমি ট্রাই করলাম, আচ্ছা এভাবে বললে ভালো লাগে না ওভাবে বললে ভালো লাগে। দ্বিতীয় জিজ্ঞাসা চলে আসছে, সেটা হচ্ছে তোমার আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে স্বয়ের উচ্চারণ। আমরা নত্যবিধি সত্যবিধি গ্রামারে পড়েছিলাম, হ্যাঁ, এবং যখন পড়াতেন স্যার আমি ওই পৃষ্ঠা বলে চট করে উল্টে ফেলতাম, মুখস্থ করতে হতো। কিন্তু আমি দেখতাম যে জায়গা তোমার মঞ্চ উপস্থাপনা দেখেছি, অ্যাঙ্কারিং শুনছি, আমি স্বরটাকে খুব লক্ষ্য করি। তালিবস্য, দন্তেস্য, মূর্ধন্যাস্য, এই প্রত্যেকটা স্বর তুমি একদম এক্স্যাক্টলি শ্বাসাঘাত ফেলছো, ওই জায়গার থেকে থামছো, এবং এটা বোঝা যাচ্ছে তুমি জোর করে করছো না, এটা হয়ে আসছে। এই হ্যাবিটটা কি করে করলে? এই হ্যাবিট আরেকটা বিষয়, 2-9 এটাও তুমি একদম এক্স্যাক্টলি করে বলছো। বান যখন বলছো আর বান যখন বলছো, দুটোর মধ্যে আমি ডিফারেন্সিয়েট শুনেছি। জানি না আমার কান বেশি সেনসিটিভ কিনা, কিন্তু নিশ্চয়ই অবশ্যই তুমি যখন এত খুঁটিয়ে একজনের কি করে ডিফারেন্সটাকে নিজে বুঝতে পেরেছো, অবশ্যই তুমি কতটা মন দিয়ে তাকে শুনেছো বা কতটা তার সম্পর্কে নলেজ আছে, এটা আমি নিজেই বুঝতে পারছি, এবং সেটা সকলেই জানেন, আমার বলার অপেক্ষা রাখছে। এটা তুমি কিভাবে রপ্ত করেছো? রপ্ত করেছো বলতে, আমি যখন পড়তাম তখন দন্তান্ন বা মূর্ধন্য ফারাকটা কোথায় সেটা যখন জানতে পারলাম, বা যখন বলতাম চেষ্টা করতাম সেভাবেই উচ্চারণটা করা। এবার তারপরে যখন বিভিন্ন জায়গা থেকে শিখেছি, বা দূরদর্শনে যখন আমরা কাজ করতাম, আমাদের স্টুডিওতে যাওয়ার আগে আমাদের যে প্রডিউসার থাকতেন বা যিনি আমাদের গাইড করতেন, তিনি একটা স্ক্রিপ্টকে অনেকবার শুনতেন, মানে একদম লাস্ট টেক দেওয়ার আগে স্টুডিওতে যাওয়ার তুমি কি প্রেজেন্ট করবে সে শুনতেন? একদম অবশ্যই শুনতেন। এবং গ্রুমিং করতেন নাকি না? গ্রুমিং কখনো কখনো কোনো স্ক্রিপ্টে করে দিতেন। তো তখন যখন পড়ছি তখন যেখানে যেখানে ভুল হয়েছে ওনারা আমাদেরকে কারেকশন করে দিয়েছেন। আমার ভীষণ মানে একটা ঠিক উচ্চারণ করব, সঠিকটা বলবো, এই প্রবণতাটা ছিল। সেই জন্য বারবার আমি নিজেদেরও ওনাকে জিজ্ঞেস করতাম যে আমি কি ঠিক বলেছি বা আমাকে কোথায় কারেকশন করতে হবে। সেই স্ক্রিপ্ট নিয়ে বাড়ি এসে অনেকবার নিজে হয়তো রাত্রেবেলায় বসে সেটাকে প্র্যাকটিস করেছি, বা বর্ষিণ্যর, ডয়সিণ্যর, ধর্ষিণ্যর, এই তিনটে রয়ের যে তিনটে আলাদা উচ্চারণ, হয়তো আমরা দৈনন্দিন জীবনে কথা বলার সময় এত কিছু মানছি না, কিন্তু আমি যখন এই শিল্পটাকে নিয়ে কাজ করছি, আমি যখন শিল্পটাকে নিয়ে এত মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আমাকে অবশ্যই বাংলাটাকে সঠিকভাবে জানতে হবে, তার গ্রামার জানতে হবে, এবং সেভাবেই প্রেজেন্ট করতে হবে। এখানে বলতে পারো যখন আমি দিদির কাছে শিখছি, প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে, তখন সেটা ওনারা বারবার ধরিয়ে দিতেন। তারপর যখন আমি দূরদর্শন করছি, মানে দূরদর্শন যে আমাকে কতটা সাহায্য করেছে, মানে একটা কতটা আমাকে দিয়েছে, মানে চিরকৃতজ্ঞ। যতদিন আমি কাজ করেছি আমি দূরদর্শনের কাছে চিরকৃতজ্ঞ যে আমি একটু হলেও কিছু শিখতে পেরেছি। মানে একটা স্ক্রিপ্টকে একদম লাস্ট স্টেক দেওয়ার আগে কত রকম ভাবে বলা যায়, কিরকম ভাবে মডুলেশন করলে কতটা ভালো লাগে, প্রডিউসাররা বলতেন, কখনো বকা খেয়েছি, কখনো ভালোবেসেছেন ওনারা, সব মিলে তৈরি করতে মানে পেরেছি বলেই আমার মনে হয়। এভাবে অভ্যাসটা চলে আসছে এইভাবে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, আর এটাও জানিয়ে রাখি যে দূরদর্শন আজকের জেনারেশনের কাছ থেকে চলে গেছে, নেই, দেখে না। তার পাশাপাশি সেই জন্যই দেখি যে এদের কাছ থেকে সাহিত্যর যে আসল রস
সেটাও চলে গেছে তাদের কাছ থেকে। দূরদর্শন সত্যি আমাদের অনেক কিছু দিয়ে গেছে, একদম। এবং জলপাইগুড়িবাসী জানি না কতটুকু জানে যে সুকন্যা প্রথম শুরু করেছিল দূরদর্শন দিয়ে। এটা একটা বিরাট ব্যাপার, আমি জানি, কিন্তু অনেকেই জানতো না। মধুমন্তী মন্ত্রের কথা বলেছে, এবং দাদা এই কথাটা না আমাকে আরো দু একজন বলেছে। আমি তখন ভাবতাম বাবা উনি একজন এত বড় মাপের শিল্পী। আরেকজন উল্লেখ করে দিয়ে এখানে হয়তো এই প্রোগ্রামটি দেখবে, প্রিয়াঙ্কা গুহ। প্রিয়াঙ্কা যখন বলি তোমার কথা তখন আমি বলো তুমি কি হিসেবে ওকে বললে, আমি মধুমন্তী বলো, তুমি এক্স্যাক্টলি চুজ করেছো। প্রিয়াঙ্কা দি আমি যাবো, যাওয়া হয়নি, যাই হোক। প্রিয়াঙ্কা দিও ভীষণ অসাধারণ বলেন, ভীষণ নলেজ দিদি। হ্যাঁ, এবার নলেজের কথা আসছে। যখন আমি আবৃত্তি গেল, সবই গেল, যখন সঞ্চালনা করছো বিভিন্ন অনুষ্ঠান, কার্নিভ্যাল বলি, দুর্গাপূজা, কালী পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের 75 বছর পূর্তি, হোয়াটএভার, এবার সেই জায়গাগুলোতে যখন তুমি কি থিমটা জানো, মানে যখন তুমি বলছো কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছ, থিমটা নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, নাকি ওখানে মঞ্চে উঠেই যা হয় করে দিবে, এরকম হয়? এখানে তোমাকে বলি, যেই প্রোগ্রামের থিমটা আমি জানি, যে আজকে ধরো পুজোর কার্নিভাল বা কোনো একটা স্কুলের 75 বছর, যেটাতে আমি জেনে গেলাম, তো সেখানে কিন্তু আমি নিজেকে তৈরি করি। মানে সেখানে মঞ্চে উঠে আমি সবটা বলে দিতে পারবো সেটা আমি করি না। আমি যে কোনো বিষয়ই মানে প্রেজেন্ট করার আগে নিজেকে তৈরি করার চেষ্টা করি, মানে তার ইতিহাসটা জানা, সেই স্কুল সম্পর্কে কিছু তথ্য আমার ভেতরে তো থাকতে হবে। মানে স্কুলটা কবে স্থাপিত হয়েছিল, প্রথম প্রধান শিক্ষক কে ছিলেন, স্কুলের ইতিহাসটা কি, মানে পারিপার্শ্বিক অবস্থা তখন কি ছিল, এই যে ছোট ছোট তথ্যগুলোকে আমি নোট করি রীতিমতো। তার 2-3 দিন আগে থেকে আমি ওটা নিয়ে স্টাডি করি, মানে একটা হালকা প্রিপারেশন মানে তথ্যগুলো আমার কাছে থাকে। এইবার কি হয়, হুবহু সেরকম ভাবে বলা বা লেখা ওই প্র্যাকটিস করি না ওটা। হ্যাঁ, এবার ওটা হয়তো ঈশ্বরের আশীর্বাদে, আমাদের গুরুদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় হয়তো ওটা আমার মঞ্চে বা পারফরমেন্সে এসে যায়, কিন্তু তথ্যটাকে আমি বুকের ভেতরে একদম রাখি অ্যাসেট হিসেবে। মানে এই তথ্যের উপর ভিত্তি করে আমি কথাগুলো বলবো। এবার অটোমেটিক কি হয়, বলতে বলতে চলে আসছে। আমি দেখলাম কার্নিভ্যাল দেখলাম দুটোতে, আমি তোমাকে ফলো করছিলাম, দেখছিলাম যে ও কি বলে। হ্যাঁ, এটা তুমি সহজে আমি সবাইকে সার্টিফিকেট দেই না, আমি বিশাল ব্যাপারটা নই, বড় খুঁতখুঁতে মানুষ। জানি না আমি একজন শিক্ষক হিসেবে বলবো কিনা, বড্ড খুঁতখুঁতে মানুষ। তো সেক্ষেত্রে আমি দেখি এবার কি বলে ও। আমি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট গার্লস এর জায়গাটার থেকে কার্নিভ্যাল ইয়েটা আসছে, ট্যাবলোটা আসছে। হ্যাঁ, ওখান থেকে সুকন্যা অলরেডি ভয়েস ওভার দেওয়া শুরু করলো। হ্যাঁ, তখনও ওর তোমার কাছে ইনফরমেশন কতটুকু আমি দেখছি কাগজ একটা, কিন্তু কন্টিনিউয়াস বলেই যাচ্ছে। ওই ট্যাবলোটা পুরো আসলো, ওখানে একটা পারফরমেন্স হলো, দেন তারপরে যাচ্ছে যখন তুমি ওটার সাবজেক্টটাকে এত সুন্দরভাবে বলে যাচ্ছ, এইটা কি করে করো? এটা হচ্ছে কি যে এটা স্বতঃস্ফূর্ততা, কিছুটা তো একটা প্র্যাকটিস আছে, স্বতঃস্ফূর্ততা আছে, হয়তো প্র্যাকটিস একটা আছে। মানে কোন একটা ছোট জিনিসকে বড় করা, মানে বিষয় কিন্তু একটাই। ধরো আমি দিশারি দিয়ে বলছি, দিশারির ট্যাবলো আসছে, সামনে একটা পারফরমেন্স হবে, ট্যাবলোটা আমাদের সামনে থেকে লেখা আছে। হ্যাঁ, দিশারির ইনফরমেশনটা আমার কাছে আছে। খুব বেশি ইনফরমেশন নাম দিচ্ছি, কারণ আমি পাঠিয়েছি সেটা খুব অল্প ইনফরমেশন। আচ্ছা, এবার বলি ওটাকে বিস্তারিত করা। হ্যাঁ, এবার ওটাকে কি করে বিস্তারিত করা যায়, তোমাকে বললাম ছোটবেলায় আমি নিজের থেকেই আমার সাহিত্যের প্রতি এতটাই ভালোবাসা ছিল, কোন একটা ছোট জিনিসকে ভাব সম্প্রসারণটা করতে বেশি ভালোবাসতাম, ভাবার্থর থেকে আর কি। মানে কত বেশি করে বলা যায় একটা ছোট্ট জিনিসকে, মানে গুছিয়ে তাকে একদম কি বলবো পরিপূর্ণ করা যায়, সেগুলো পড়তাম। এবং এই যে লিখতাম না দাদা ছোটবেলায়, লিখে প্রেজেন্ট করা, বা সেটা বাবাকে দেখানো বা মাকে দেখানো, এই যে লিখতাম, এই যে শব্দের চয়ন, শব্দ কোথায় বসবে, ভোকাবুলারি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ভোকাবুলারিটা আমার ভেতর থাকতে হবে, তাহলে স্টেজে গিয়ে আমি যতই ভালো আবৃত্তি করি বা যতই ভালো আমি সঞ্চালনা করি, আমার কিন্তু সঠিক সময় আমার ভেতর থেকে শব্দটা বেরোবে না। আর বর্তমান প্রজন্ম কি করছে, বর্তমান প্রজন্ম না জানছে ঠিক করে ইংরেজি, না জানছে বাংলা, না জানছে হিন্দি, মানে একটা খিচুড়ি পাকিয়ে গেছে। ইংরেজি তো খুবই আমাদের জানতে হবে, বুঝতে হবে, বলতে হবে, সব ঠিক আছে, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের অন্তত একটা ভাষাকে একটু গভীরে গিয়ে জানা দরকার। ওই আমার কবিতাটার কথা মনে পড়ে, অপূর্ব দত্তের,
বাংলা টাংলা কবিতাটা, সেই কবিতাটা হলো একবার আমি মাতৃসংঘে পুরস্কার পেয়েছিলাম আর কি, ওই স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে, ঠিক ওরকম আর কি। মানে এখন যেটা হয়েছে, এখন পরিস্থিতিটা এই জায়গায় নিয়ে চলে গেছে, কিছু করার নেই, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে মানে এখন চলতে হচ্ছে। তবে আমি বলবো যে ইংরেজিটাও যেরকম আমি জানবো, বাংলাটাকেও আমার সেভাবে জানতে হবে, এবং একটু বাংলায় সুন্দর করে বলি না কথা। এই এত মিষ্টি একটা সমৃদ্ধ ভাষা, আমাদের মাতৃভাষা, মানে সেটাকে গুছিয়ে সুন্দর করে বললে তো আমাদের গর্ব। তো এই আর কি, এভাবেই মোটামুটি। আর বাংলা সাহিত্য নিয়ে যেহেতু পড়েছি, সুতরাং মানে একটা গভীর ভালোবাসা কাজ করে। আর রবীন্দ্রনাথের প্রতি তো মানে আমার আরো একটা বিষয় তোমার থেকে আমি জানতে চাইছি। বলো।